প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না প্রধানমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তর, শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে, দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। মানবজমিন, অনলাইন জুয়ায় 50 লাখ মানুষ, পাচার হচ্ছে অর্থ। ফারাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয়, মোদিকে মমতার চিঠি। সমকাল, শীর্ষ 20 ঋণ খেলাপির কাছে 35,000 কোটি টাকা। দুর্নীতিবাজদের বিদেশ পাড়ি সমঝোতা নাকি অবহেলা। আমাদের সময়, ভাবমূর্তি নিয়ে পুলিশে অস্বস্তি। জয় দিন, রাশিয়ায় ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়ে ভয়াবহ হামলা, 15 পুলিশ সহ নিহত 23। কালবেলা, অভিযুক্তরা দেশ ছাড়লে ঘুম ভাঙে দুদকের, বড় দুর্নীতিবাজরা আতঙ্কে। দেশ রূপান্তর, দেশে 1207 আইন মানুষের জন্য কত। সময়ের আলো, মিলছে ঋণের তৃতীয় কিস্তি, IMF এর বৈঠকে অনুমোদন, ঋণের পরিমাণ প্রায় 115 কোটি 20 লাখ ডলার। মানবকণ্ঠ, পানির স্তর নামছে, হাহাকার বাড়ছে। ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ। প্রতিদিনের বাংলাদেশ, শুধু অনুসন্ধানী হয়, শাস্তির নজির নেই। উপবৃত্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সমালোচনা করলেই ভীত হতে হবে, বিশ্বাস করি না। খবরের কাগজ, প্রত্যাশা ও ভারসাম্যের সফর, 8 জুলাই চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী। CCU কেবিনে খালেদা জিয়া। দৈনিক বাংলা, ক্যারিবীয়দের দুর্মুষ ব্যাটিং, সাম্রাজ্য শাসন করে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে। দৈনিক করতোয়া, বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, অনেক হীরার টুকরা ছড়িয়ে আছে, কুড়িয়ে নিতে হবে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, IMF approves third tranche loan, $1.1 billion, expected to be released in 2 days. শিরোনামগুলো দেখছিলাম সংবাদ শিরোনামের। তো আজকে অনেকগুলো একাধিক শিরোনাম একাধিকভাবে সংবাদপত্রগুলোতে এসছে, প্রাধান্য পেয়েছে। ঠিক অভিন্নভাবে একটি শিরোনাম এরকম আজ আর বলা যাচ্ছে না। তবে একটি শিরোনামের দিকে আমাদের নজর পড়েছে নিশ্চয়ই, যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করে আসার পরে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবং আনুষঙ্গিকভাবে তার যে 10টি সমঝোতা চুক্তি সই হয়েছে, তার মধ্যে পানি বন্টন চুক্তি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছিল বিষয়গুলো। তো সেটি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিঠি দিয়েছেন যে রাজ্য সরকারের সাথে আলোচনা ছাড়া চুক্তি হবে না, এবং সেখানে তার এই সমস্ত ব্যাপারে কিছু আপত্তির কথাও তিনি তুলে ধরেছেন। এক হলো যে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষর হয়েছে মানে প্রধানমন্ত্রীর সফরকালে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটোর একটা হলো যে আমাদের গঙ্গা চুক্তি, যেটা পানি বন্টন চুক্তি, সেটা 26-এ আমাদের নবায়নের সময়, এবং সেটার জন্য একটা সমঝোতা। আর তিস্তার পানি বন্টন নিয়ে যে আলোচনা, সেখানে বন্টন ব্যবস্থাপনা, এটার ব্যাপারে তো আগেই ভারত আগ্রহ দেখিয়েছিল। এখন সে বিশেষজ্ঞ দল পাঠিয়ে আরও বিষয়টি সম্পর্কে জানতে চাই। এই দুটো আমাদের অন্যান্য বিষয়গুলোর মধ্যে যদি ধরি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দুটো নদীর পানি বন্টন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা তো বলারই অপেক্ষা রাখে না। আর এর বাইরেও তো আমাদের অভিন্ন অন্যান্য নদীর পানি বন্টন ইস্যুসগুলো তো আছেই। আমরা অন্য আলোচনায় যাওয়ার আগে অন্তত এটা একবার বলা প্রয়োজন যে আমাদের যে বদ্বীপ এবং আমাদের যে কাঠামো, এই গাঙ্গেয় বদ্বীপের যার উপরে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূতাত্ত্বিকভাবে টিকে আছে, তার জন্য তো এই পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই কাঠামোই রাখতে পারবো না যদি আমাদের সেই পরিমাণে পানি না থাকে, এবং আমাদের এই নদীর গুরুত্বপূর্ণ প্রবাহ যদি নষ্ট হয়ে যায়, সেটা কি প্রভাব পড়তে পারে এটা নিয়ে আমরা সবাই জানি, বা যে কোনো বিশেষজ্ঞ পর্যায়ের মতামতের প্রয়োজন নেই। আবার একই সঙ্গে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি একেবারে অনেক আগে থেকেই ধরেন, স্বাধীনতার অব্যবহিত পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। এখন মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন সেটা দুইভাবে দেখা যায়।
এখনো তিনি যদি তার দেশের অভ্যন্তরে একটা রাজনৈতিক বক্তব্য হিসাবে এটাকে গ্রহণ করি, যে তিনি এখন ভালো অবস্থানে আছেন, সবশেষে লোকসভা নির্বাচনে তিনি ভালো করেছেন, এবং ভারতের যে বিরোধী দলীয় জোটের যদি আকার দেখি তাহলে সেখানে একটা বড় অবদান কিন্তু তৃণমূল কংগ্রেসেরও। অতএব তার একটা রাজনীতির হিসাব নিকাশ আছে, তার একটা দেন দরবার আছে কেন্দ্রের সঙ্গে, স্বাভাবিকভাবে তিনি তার হিসাব পেতে চাইবেন এবং তাকে গুরুত্ব দিয়ে দেখা হোক রাজনীতিতে, সেটাও নিশ্চয়ই তিনি চাইবেন। তো যদি আমরা সেই দিক থেকে দেখি তাহলে হতে পারে যে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন কেন্দ্রে, যে কেন্দ্র যে সমঝোতা করতে চাইছে বাংলাদেশের সঙ্গে বা যে সমঝোতা স্বাক্ষর করেছে, এর চূড়ান্ত উদ্দেশ্য তো হচ্ছে যে আগের চুক্তিটা নবায়ন হওয়া এবং তিস্তার ব্যাপারে একটা সমাধানে আসা। তো যদি তার দৃষ্টিকোণ থেকে দেখে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি যে ঠিক আছে, তিনি কেন্দ্রকে জানাচ্ছেন যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কেন্দ্রের তো একটা অধিকার আছে ভারতের সংবিধানে যে কেন্দ্রের সঙ্গে আলাপের প্রয়োজন পড়ে, অন্তত নদীর ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে, রাজ্যের সঙ্গে। কেন্দ্র যে এটাকে বাইপাস করার চেষ্টা কখনো কখনো করে না তা কিন্তু না। আবার একই সঙ্গে মনে রাখতে হবে যে ভারতের অভ্যন্তরেও কিন্তু পানি বন্টন নিয়ে ইস্যু আছে, অন্য অঞ্চলে বাদ নিয়েও কথা আছে, ভারতের আন্তঃরাজ্যেও পানি বন্টন সমস্যা রয়েছে। কিন্তু যাই হোক, তো সেটা যদি হয় তিনি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছেন এবং বলতে চাইছেন যে তারও হিস্সা আছে, তারও হয়তো অনেক কিছু প্রাপ্তির আছে পশ্চিমবঙ্গের জন্য। কারণ আপনি জানেন যে আনন্দবাজার পত্রিকায়ও কিছুদিন আগে দেখছিলাম যে অনেকগুলো প্রকল্পের টাকা উন্নয়ন বা অবকাঠামোগত কেন্দ্র দেবে না, এরকম একটা হুমকির কথা শোনা গেছে, যে বা বক্তব্য শোনা গেছে। সো কেন্দ্রের সঙ্গে অনেক ব্যাপারেই রাজ্যের টানাপোড়েন থাকতে পারে, এবং কেন্দ্রে এক রাজনৈতিক দলের সরকার, আর তিনি তো বিরোধীতে আছেন, সেটা আরেক ব্যবস্থার সরকার। তো সেটা হলে আলোচনা সেটা একরকম, কিন্তু তার বক্তব্যের মাঝে তিনি যেটা বলছেন একাধিক অঞ্চলের কথা বলে এবং একাধিক ইস্যুর কথা বলে, যে এই কারণে বাংলাদেশকে পানি দেওয়া সম্ভব না। এবং এমনও বক্তব্যে দেখেছে ভারত থেকেই পাঠানো প্রতিবেদনে যে বাংলাদেশের মানুষের প্রতি তার মমতা আছে, কিন্তু পানি দেওয়া যাবে না। আলোচনাটা যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে একটু মাত্রা যোগ করতে হবে, যে পানির প্রাপ্তিটা তো দেব না দেবর বিষয়টা না, এটা আন্তর্জাতিক আইনে আপনার প্রাপ্য, এবং এটা পৃথিবীর প্রাকৃতিক সম্পদের একটা, সেই প্রাকৃতিক সম্পদে যদি অভিন্ন অবস্থা হয় তাহলে নিঃসন্দেহে দুই পক্ষেরই সেখানে অধিকার থাকে। আমরা সবসময় বলি যে একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশনের কথা, একটা সুষম বন্টন। আমি তো বলছি না যে আমাকে বেশি দিতে হবে, অমুককে কম দিতে হবে, যার যেটুকু প্রাপ্য প্রয়োজন সে অনুযায়ী বন্টনটা হবে। তো আমি যদি আন্তর্জাতিক আইন এই সমস্ত রীতিনীতির কথাও বাদ দিই, আমরা একটা ঐতিহাসিকভাবে আমাদের একটা অভিন্নতা আছে, আমাদের একটা যোগাযোগ আছে, এবং আমরা এই মুহূর্তে প্রতিবেশী দেশকে আমাদের কূটনীতির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। এরকম একটা পরিস্থিতিতে এই বক্তব্যটা আসলে আমরা কতটা আন্তরিকতার সাথে নিতে পারি বা কতটা সাধারণভাবে নিতে পারি, যে আপনার প্রতি আমার মমতা আছে কিন্তু আমি এটা দেব না, এবং যেটা দেব না বলছি সেটা আসলে দেব না বলা যায় না। আমি আগেই বলছি যে আইন আছে, বিধি আছে, অনেক কিছু আছে, এবং সব কিছু বাদ দিলেও যে সম্পর্কের মাত্রা প্রতিবেশী দেশের সঙ্গে, সেই মাত্রার ভিত্তিতে ওটা বলা যায় কিনা। হয়তো আলোচনা হতে পারে কতটুকু দেব, নবায়নে কতটুকু পাবে। এমনি আপনি জানেন যে চুক্তির পরেও পানির প্রবাহ নিয়ে বিভিন্ন সময় কথা উঠেছে যে কতটুকু আমার প্রাপ্য ছিল, কতটুকু পাচ্ছি। তারপরে একটা চুক্তি সবসময় গুরুত্বপূর্ণ, কোনো চুক্তি নাই তার চাইতে একটা মন্দ চুক্তি অনেক সময় ভালো, কিন্তু এটা ভালো চুক্তি, সেদিক থেকে তো আরও সেটা ভালো। এর পাশাপাশি যদি আসি যে আমরা যে আন্তরিকতা, সহানুভূতি এবং প্রতিশ্রুতি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি দেখিয়েছে, সেটা কি খুব ছোট? আমি যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে অশান্ত অবস্থা বহু দশক ধরে বিরাজমান ছিল, সেখানে ভারতের যে ব্যয়, তার যে নিরাপত্তা ব্যয়, সেগুলো আমরা সাধারণত এরকম বাংলাদেশের টেলিভিশন টকশোগুলোতে আলোচনা করি না। এর কিছু নিরাপত্তা দিক থাকে, কিছু সামরিক দিক থাকে, আমরা সাধারণত এগুলো বিশেষায়িত আলোচনার মধ্যে আবদ্ধ রাখি। কিন্তু আমাদের অভিজ্ঞতায় ভারতও জানে, বাংলাদেশও জানে যে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলোর যাদের কারণে অস্থিরতা ছিল, তাদের ব্যাপারে বাংলাদেশ যে একটা সুনির্দিষ্ট অবস্থান নিয়েছে যে কোনোদিন বাংলাদেশের মাটি ব্যবহার করে কেউ ভারতের এই ক্ষতিগুলো করতে পারবে না, এই প্রতিশ্রুতি বাংলাদেশ কিন্তু অক্ষরে অক্ষরে পালন করেছে, এবং এটা সরকার পালন করেছে, বাংলাদেশ রাষ্ট্র পালন করেছে, বাংলাদেশের জনগণ তাতে সমর্থন দিয়েছে। তার সুবিধাগুলো কি? ভারতের যে বিপুল নিরাপত্তা ব্যয়, সেই ব্যয় থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। ভারতের যে বিপুল মাথা ব্যথা, যে বিপুল সামরিক যে চিন্তা ভাবনা,
সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারছে, তার আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় থেকে সে জটিলতা থেকে বেরিয়ে আসতে পারছে। এবং এই অঞ্চলে আপনি জানেন যে বাণিজ্য সম্ভাবনা তৈরি হয়েছে, ভারত এই কোনো কোনো অঞ্চল আছে যেখানে তার পণ্য পরিবহনের জন্য তাকে বাংলাদেশ ঘুরে, যদি মানচিত্রটা দেখি তাহলে সেখানে পৌঁছাতে হতো 2 দিন 3 দিন পরে। এখন কানেক্টিভিটির কারণে আমরা বিভিন্ন রুট উন্মুক্ত করবার কারণে অত্যন্ত সহজে বিমান বলি, আমাদের সড়ক পথে বলি, অন্য পথে বলি, সেগুলো সহজ হয়েছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে এই রাজ্যগুলোর সঙ্গে। আবার বাংলাদেশি বাণিজ্যে যারা করছেন তারাও লাভবান হচ্ছেন ওখানে যারা আছেন। কিছুদিন আগে মিজোরামের অত্যন্ত বর্ষিয়ান একজন পুরনো গেরিলা নেতা যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার সাক্ষাৎকার আমাদের একটা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন যে আমাদের উচিত হবে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং আন্তরিকতা দেখানো। আমি এত হুবহু শব্দে বলতে পারছি না। মিজোরামের পুরনো নেতা বলছেন, যাকে অত্যন্ত মুরব্বী মানা হয়। তো সেখানে আমার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী যিনি, একই ভাষা, একই সংস্কৃতি, আমরা একই দীর্ঘদিন অবস্থানের মধ্যে ছিলাম এবং আমরা কথায় কথায় বলি যে ভারতের অন্য অঞ্চল হয়তো অন্য ভাষাভাষী, অন্য সংস্কৃতির, কিন্তু পাশে তো যারা আছে অনেকটা জ্ঞাতি ভাইয়ের মতো তারা আছেন। সেখানে এই বক্তব্যটা যদি তার রাজনৈতিক দেন দরবারের বক্তব্যের বাইরে এসে বিশ্লেষণ করি, তাহলে তো এটা খুব আমাদের কাছে কষ্টের তো বটেই। এবং এর সঙ্গে যদি যোগ করে দেখেন, আমরা যে বাণিজ্য সুবিধা দিচ্ছি, আমরা যে আগেই বলেছি যে আমরা নৌ বন্দরগুলোর ক্ষেত্রে বলেন, নৌপথ ব্যবহারের ক্ষেত্রে বলেন, আমাদের বন্দরগুলো ব্যবহারের ক্ষেত্রে বলেন, আমরা কিন্তু অনেক সময় বলেছি যে পরিমাণ আর্থিক সুবিধা দিয়ে এটার বিনিময়ে আমাদের পাওয়ার কথা, সেটা নিয়ে আমরা মাঝে মধ্যে হয়তো জনপ্রিয় আলোচনায় কথা বলার চেষ্টা করি। আমাদের সাবেক একজন মন্ত্রী কিন্তু বলেছিলেন যে সবকিছু অর্থের বিনিময়ে দেখতে হবে কেন। আমিও তার সঙ্গে একমত। আমার একটা নৌপথ কিংবা একটা সড়ক সুবিধা বা একটা কানেক্টিভিটি দিয়ে পাশের দেশকে, অন্য দেশ হলে আমাকে কত টাকা দিতে, এভাবে আমিও দেখার পক্ষে না। কারণ এটাই আন্তরিকতা, এটাই সম্পর্ক। আপনি জানেন যে অনেক দেশ, আপনি ইউরোপে যখন যান, এক দেশের ভিসা প্রক্রিয়াজাতকরণ করে আরেক দেশ, এক দেশ তার কূটনৈতিক দায়িত্ব দিচ্ছে আরেক দেশের অফিসের উপরে। এই সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিনে। তো সেখানে আমার এখানে সে সুবিধা দিয়ে সে নৌ, সড়ক, অন্যান্য ব্যবহার করছে। আরও রেল নেটওয়ার্ক বিস্তৃত করবার এখানে পরিকল্পনা রয়েছে। আপনি দেখেন যে আমাদের নৌপথ সুন্দরবনের নিচ দিয়ে এসে একদম আসাম পর্যন্ত আমরা ভারতের সঙ্গে নৌ যোগাযোগ স্থাপনের, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, বাণিজ্যের ক্ষেত্রে হোক, এরকম একটা সময় আমি যখন তার নিরাপত্তার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশ রাষ্ট্র এবং সরকার যখন তার সমস্ত বাণিজ্য সুবিধাগুলো দেওয়ার ব্যাপারে আমি উন্মুক্ত একটা অবস্থানে আছি, কানেক্টিভিটিগুলোর ব্যাপারে যখন আগে আমরা নিশ্চয়ই আমাদের শৈশব কৈশোরে কানেক্টিভিটি নিয়ে আমরা অনেক ধরনের বক্তব্য শুনতাম, অনেক বিভ্রান্তিকর বক্তব্য শুনতাম। আমরা আধুনিক সময়ে জানি যে আমাকে যুক্ত হতে হবে, ভারতের সঙ্গে আমাকে যুক্ত হতে হবে, আমাকে ভারতও আমার সঙ্গে যুক্ত হবে, আমার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার যুক্ত হতে হবে, এবং সেখানে সবগুলো দেশ গুরুত্বপূর্ণ। আমরা রোহিঙ্গা ইস্যুতে যখনই কোনো সমস্যায় পড়ে আমরা আগে ভারতের কথা বলি, যে আগে ভারতের সঙ্গে আমরা আলাপ করি যে দেখি তার সহযোগিতা পাই কিনা, তারপরে আমরা অন্যান্য দেশের সঙ্গে কথা বলি। এই যখন আমাদের অবস্থা, তখন এই ধরনের বিবৃতিগুলো কেন আসবে? এবার শুধু পশ্চিমবঙ্গ এবং কলকাতার কথাই ভাবি। ভারতের যত ভিসা বিদেশিদের দেওয়া হয় তার শীর্ষে আছে বাংলাদেশ, অন্যতম। এবং ভারতের যত পর্যটক যাচ্ছে তার আমি ঠিক পুরোটা বলতে পারছি না, সম্ভবত দ্বিতীয় স্থানে, আমার যদি ভুল না হয়, বা না হলে একেবারে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশের পর্যটকরা। আমরা এখন যে সক্ষমতা মাসুরুজ্জামান আমরা অর্জন করেছি, আমরা এখন ভারতে পর্যটনে যাই। চিকিৎসার কথা বলতে গেলে আর একটা অনুষ্ঠান লাগবে, আমরা সেখানে যাই। প্রধানমন্ত্রীর এই সফরকালেও এই আলোচনা হয়েছে যে চিকিৎসার জন্য ভারতে যারা যাবে তারা যেন অত্যন্ত অল্প সময় ভিসা পেতে পারেন, অর্থাৎ দ্রুত যেন আমরা ভারতে গিয়ে চিকিৎসা পাই। আমরা যখন ভারতে চিকিৎসা যাই তখন তো আমরা সেখানে অর্থ বিনিয়োগ করি। আমরা যখন পর্যটনে যাই তখন আমরা ভারতে, বিশেষত পশ্চিমবঙ্গে আমরা অর্থ বিনিয়োগ করি। আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাণিজ্য অনুষঙ্গ কলকাতা নিউ মার্কেট এবং তৎসংলগ্ন এলাকায়, এটা অত্যন্ত বড় বাণিজ্য হাব, একেবারে একটা কাপড় জুতা কেনা থেকে শুরু করে আরও বড় ক্ষেত্রে। এগুলো বলাটা সবসময় যে খুব আমি খুব ভালো বোধ নিয়ে কথাগুলো বলছি তা কিন্তু না। কিন্তু যখন প্রসঙ্গে এরকম ওঠে যে আমি পারবো না বা আমার সঙ্গে কনসাল্ট করা হয়নি, সেটা আলাদা প্রসঙ্গ। যদি পশ্চিমবঙ্গের নেতৃত্বের কথা এরকম হয় যে আমার সঙ্গে আলোচনা না করে কেন্দ্র করলো, সেই অনুযোগ তার থাকতে পারে, যেহেতু রাজ্য একটা গুরুত্বপূর্ণ পক্ষ, তার একটা সাংবিধানিক অধিকার আছে। কিন্তু পরের যে বক্তব্যটা, তাহলে এতক্ষণ আমি যে বক্তব্য দিলাম বাংলাদেশ রাষ্ট্রের একজন মানুষ হিসাবে, জনগণের অংশ হিসাবে, এবং আমাদের সরকারের যে প্রতিষ্ঠান, আমাদের যে অবদান পশ্চিমবঙ্গের অর্থনীতিতে, কলকাতার অর্থনীতিতে এবং তার আশেপাশের এলাকার অর্থনীতিতে, তাহলে সেটার কি সামান্যতম মূল্যায়ন বা আন্তরিকতা কি আমি পেতে পারি না? আমি মনে করি এটা একটা ইকুইটেবল ডিস্ট্রিবিউশন আমার দাবি, এটা প্রয়োজন। গঙ্গার পানি চুক্তি যেটা আছে তার নবায়ন হতে হবে,
সেই সম্পর্কে আমাদের কাজ করতে হবে। তিস্তার কি করা যায়, বিশেষজ্ঞ দল আসবে। কিন্তু যে কথা বলে এই প্রসঙ্গ শেষ করব, এখানেই শেষ না। আমার মনে হয় আমাদের জনকূটনীতিকে আরও বেগবান করা প্রয়োজন বাংলাদেশের পক্ষে। যে আলোচনাগুলো আপনি আমি করছি, যে আলোচনা আমার কলম লেখক লিখছেন, আমার প্রতিবেদক করছেন বাংলাদেশ থেকে, আমি কিন্তু ভারতের সব প্রতিবেদনগুলো পড়ে এসেছি আজকে আসার আগে। আমার প্রতিবেদনগুলো যেন ভারতের জনগণ পড়তে পারেন। আমার বক্তব্য বা আমার জনগণের যে অভিব্যক্তি, আমরা তো শুধু সরকারের সাথে সরকারের কূটনীতিতে ভারতের সঙ্গে এই সম্পর্ক তৈরি করিনি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। অন্তত পশ্চিমবঙ্গের সঙ্গে তো বটেই, আমি যদি অন্যান্য এলাকার কথা বাদও দিই। তো সেখানে আমি মনে করি যে আমাদের দিক থেকে জনকূটনীতি প্রয়োজন। আমাদের অনুভূতি, আমাদের ভাবনা, আমাদের অবদান, এখন অবদানের কথা বলতেই হবে, সেটা যেন পশ্চিমবঙ্গের লোক জানে। আমরা পর্যটনে, চিকিৎসায়, অন্য ক্ষেত্রে, ভারতের নিরাপত্তায়, তার কানেক্টিভিটি, তার বাণিজ্য সুবিধাতে আমরা কি অবদান রাখছি, কি সহযোগিতা করছি। আমি সহযোগিতা শব্দটাই যদি বলি, আমাদের সাংবাদিকদের সেখানে আরও মেলামেশার প্রয়োজন আছে। আমাদের বক্তব্যগুলো যে তারা জানতে পারে। তাদের যেমন প্রতিনিধি দল আসবেন বিশেষজ্ঞ, আমাদের বিশেষজ্ঞ দলও আমি মনে করি যাওয়া প্রয়োজন, সেটা গঙ্গার পানি নবায়নের ক্ষেত্রে হোক আর তিস্তার ক্ষেত্রে হোক। এবং একই সঙ্গে যে আমাদের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, আমাদের যে এক্সপার্ট আছে, আমাদের যে একাডেমি আছে, আরও বেশি মেলামেশা প্রয়োজন, যাতে করে এই ধরনের চিন্তাগুলো সেখানে না আসে এবং একটা আন্তরিকতার পরিবেশ সেখানে তৈরি হয়। ভিন্ন একটি শিরোনামে যাই, সংসদে প্রশ্নোত্তর। শীর্ষ ঋণ খেলাপিদের তালিকা হচ্ছে, দুর্নীতি নিয়ে প্রশ্নের জবাব দিলেন না অর্থমন্ত্রী। এখন যদিও উনি বলেছেন যে ঋণ খেলাপিদের তালিকা তৈরি করা হচ্ছে, এমন হতে পারে যে আসলে এত বেশি প্রশ্নের মুখোমুখি হয়তো উনি হচ্ছেন, যে কারণে হয়তো ওই মুহূর্তে উত্তর উনি দেননি। মানে ওনার আসলে কেন দেননি বলাটা খুব কঠিন ওনার অবস্থানে গিয়ে। কিন্তু আমরা প্রত্যাশা করব যে হয়তো ওই মুহূর্তে তিনি দিতে পারেননি। কিন্তু নিঃসন্দেহে আমরা যেহেতু জবাবদিহিতার কথা বলি, আমরা একটা ভালো সরকারের কথা বলি, এবং যে আলোচনাগুলো আসছে, আমরা নিঃসন্দেহে বারবারই বলছি যে কোনো যদি আলোচনার ভিত্তি না থাকে, সেখানে যদি তথ্যের ঘাটতি থাকে, যেটা সাম্প্রতিক সময়ে যে কথাগুলো উঠেছে, সেটা নিঃসন্দেহে অপরপক্ষ সেটা জানাতে পারে, সাংবাদিকদেরও সেখানে দায়িত্ব থাকবে। কিন্তু উত্তর তো প্রয়োজন হবে, আজ হোক কাল হোক উত্তর প্রয়োজন হবে। একটা কথা এখানে বলা প্রয়োজন, সামাজিক মাধ্যমে কি আসে, যিনি প্রশিক্ষিত সাংবাদিক না, যিনি অনুসন্ধান করেননি, যেখানে উৎসের ঘাটতি আছে, তথ্যের ঘাটতি আছে, ভারসাম্যের ঘাটতি আছে, সেই সংবাদে তো আমাকে বিশ্বাস করতে বলা হচ্ছে না। কিন্তু মূলধারার যে সংবাদ দেওয়া হচ্ছে, যেখানে তথ্য উপাত্ত দিচ্ছে, সেখানে আমি মনে করি যে তথ্য উপাত্ত দিয়েই যুক্তি খণ্ডন করা উচিত, যদি তার প্রয়োজনীয়তা থাকে বা যদি আপনার প্রতিবাদ জানানোর থাকে। কিন্তু অন্য কোথায় কি সংবাদ ছাপা হলো, সামাজিক মাধ্যমে কি হলো, অন্য কোথায় কে কি করলেন, সেটা দিয়ে কিন্তু এই আলোচনাগুলোকে আমি মনে করি যে একপাশে সরিয়ে রাখার সুযোগ নাই। তো মন্ত্রী মহোদয় একটা প্রতিশ্রুতি দিয়েছেন, ঋণ খেলাপিদের তালিকা হবে। নিঃসন্দেহে আমার মনে হয় এ ব্যাপারেও তিনি আগামীতে সংসদে যদি কোনো সংসদ সদস্য প্রশ্ন করেন, নিশ্চয়ই তিনি উত্তর দিতে সচেষ্ট হবেন। পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তারা তারা সুপারিশ করেছেন পুলিশের জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে, এটিও শিরোনাম হয়েছে। মানে গত এই আলোচনার সবাই আমরা জানি যে পুলিশ অ্যাসোসিয়েশনের একটা বিবৃতি, তার প্রেক্ষিতে সাংবাদিক যে সমস্ত সংগঠনগুলো আছে, তারা গত 2 দিন অনেক কথা বলেছেন, অনেক আমরা সংবাদপত্রে আলোচনা দেখেছি, তার সঙ্গেও কথাটার মিল আছে ওই ঘটনা। আমি মনে করি যে এইভাবে আমরা এটার একটা সমাধানে আসতে পারি যে কেউ কারোর প্রতিপক্ষ নন বা কেউ কারোর বিরুদ্ধেও নন, বা একেবারে আগ বাড়িয়ে যে আপনার একেবারে আমি খুব ঘনিষ্ঠ বন্ধু, আমি সাংবাদিক, সবার সঙ্গে আমাকে কোলাকুলি করতে হবে, বিষয়টা এমনও না। যেটা প্রয়োজন, যে আমার চোখে যেটা পড়বে, যেটা আমার কাছে মনে হয় তদন্তের মতো সাংবাদিক হিসাবে, সেটা তো আমি তদন্ত করব। কিন্তু যদি আমার তদন্তে ঘাটতি থাকে, আমার প্রতিবেদনে ঘাটতি থাকে, তাহলে নিঃসন্দেহে অন্য যে কোনো পক্ষ যদি তিনি সংক্ষুব্ধ হন, তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করেন এবং সঠিক হচ্ছে না বলে মনে করেন, তাহলে তো তার প্রতিকার চাইবার বহু জায়গা আছে। কিন্তু আমি মনে করি না যে কয়েকজনের জন্যে একটা বাহিনী কখনো ক্ষতিগ্রস্ত হয় বা কালিমাযুক্ত হয়। সামগ্রিক একটা চাপ পড়ে, একটা প্রাথমিক একটা চাপ পড়ে, যে আপনি যখন কথা ওঠে, এটা স্বাভাবিক। আমি যে সম্প্রদায়ের যে কাজ করি, সেখানে যদি কোনো প্রসঙ্গ ওঠে, আমি তো একটা নৈতিক চাপ বোধ করি। এটা আপনিও বোধ করেন সাংবাদিক হিসাবে, এটা পুলিশের বন্য যে কোনো বাহিনীর করতে পারে। কিন্তু আমি মনে করি এটা ব্যক্তি পর্যায়ে না নিয়ে, এটা যে বা মানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে না নিয়ে বা পেশার উপরে না নিয়ে, যিনি করেছেন তার ব্যাপারে নির্দিষ্ট হওয়া। এবং আপনি যেটা বললেন যে নিঃসন্দেহে কেউই জবাবদিহিতার বাইরে না, যে কোনো প্রশাসন হোক, যাই হোক, আপনি আমি, পুলিশ প্রশাসন, অন্যান্য সরকারের জনপ্রশাসন থেকে শুরু করে আমরা কেউই এর বাইরে না। অতএব আমাদের মধ্যে আমি মনে করি না যে কোনো দ্বন্দ্ব আছে, এবং আন্তঃপেশা এই ধরনের মুখোমুখি কোনো অবস্থানেরও কোনো সুযোগ আছে বা ভাবনারও কোনো সুযোগ আছে। হয়তো আপাতত
কিছু হয়তো বোধের বা বোঝার কিছু তারতম্য থাকতে পারে। সুতরাং জবাবদিহিতা তো বটেই, এবং সাংবাদিকদের দিক থেকেও নিঃসন্দেহে এই সংবেদনশীলতা তো অবশ্যই, সেটা আমরা সবসময় বলি যে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার ব্যাপারে একটা প্রতিবেদন করবার আগে চিন্তা করে খোঁজ নিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব প্রতিষ্ঠান, সেটা তো সাংবাদিকের স্বাভাবিক দায়িত্বের মধ্যে পড়ে, তার রেগুলার কোড অফ কন্ডাক্ট, তার নর্মসের মধ্যে পড়ে। তো সাংবাদিকও সচেষ্ট থাকবেন, এবং অন্য পক্ষ, সেটা যেই হোক, আপনি আমি, যে কোনো ধরনের প্রশাসন, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি কোম্পানি, যেই হোক না কেন, আমার মনে হয় যে প্রত্যেকেরই আন্তরিকতা এবং দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে। যখন ডলার সংকট, রিজার্ভ সংকট, নানান বিষয়ে আলোচনায় থাকে এবং এগুলো সত্যিকার অর্থে অর্থনীতিতে চাপ সৃষ্টি করে, তখন আমাদের সামনে আমরা কিন্তু সংবাদ হিসেবে অনলাইন জুয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই দেখে এসেছি। আজ একটি বড় শিরোনাম আমাদের সামনে, অনলাইন জুয়ায় জড়িত 50 লাখ মানুষ এবং অর্থ পাচার হচ্ছে এর মাধ্যমে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ, এবং এইটা আমরা সামাজিকভাবেও বা বিভিন্ন অনুষ্ঠানে আলোচনায় একাধিক যারা এই ধরনের ডিজিটাল সিকিউরিটি নিয়ে কাজ করেন বা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তারা কিন্তু এই গেটকিপিংয়ের কথা বলছেন, যে এইটা মানে শুধুমাত্র দেখব বা ক্ষতিও দেখব না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে এটা দেখা প্রয়োজন। এবং আপনি ছোট ছোট প্রতিবেদনে দেখেছেন যে যখন কোনো খেলা হচ্ছে, তখন এটার শহর বা এরকম নগরে কিন্তু আবদ্ধ না, একেবারে গ্রাম পর্যায়ে ছড়িয়ে পড়ছে, এবং বিভিন্নভাবে সেই টাকাগুলো বাইরে চলে যাচ্ছে। মানে আমরা একদিক থেকে রেমিট্যান্স আনার চেষ্টা করছি বা আমাদের প্রয়োজন, আবার অন্যদিকে এই যে অনলাইন জুয়া থেকে, এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ টেক জায়ান্ট যারা আছে, যারা সোশ্যাল মিডিয়াগুলো অপারেট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অভিযোগ রয়েছে যে তারাও কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের জুয়ার বিভিন্ন সাইট, জুয়ার বিভিন্ন যেগুলোকে একটা প্রমোট করা বলে, সেগুলো কিন্তু তারা দিচ্ছেন। এই ধরনের অভিযোগ আমরা শুনেছি, যে যেটা আরও ব্যবহারকারীকে আকৃষ্ট করছে এই ধরনের মাধ্যমগুলোর ক্ষেত্রে। আমি মনে করি যে এর ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছেন, কারণ এটা ডিজিটাল ওয়ার্ল্ডে বা সাইবার ওয়ার্ল্ডে হচ্ছে, এটা একটা সাধারণ আলোচনা দিয়ে এটা বোঝা খুব কঠিন। তো এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন যারা বিশেষজ্ঞ আছেন, এবং এটা ঠেকানো প্রয়োজন আমাদের নৈতিকতার কারণে, অর্থনীতির কারণে, আমাদের সামাজিক স্থিরতার কারণে, সব কিছুর জন্য আমি মনে করি যে এটার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ধন্যবাদ ডক্টর শামীম রেজা, আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা জানি যে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের রাত পোহালি ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে, এবং নানান সমীকরণে এখনও বাংলাদেশের জন্য সামনে এগিয়ে যাওয়ার আশা টিকে আছে। আমাদের দলের জন্য শুভকামনা রইল, যদি এগিয়ে যেতে পারি নিশ্চয়ই অনেক বড় আনন্দের উপলক্ষ হবে আমাদের জন্য। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।